Thank you everybody for attending the classes today. I am Mr. Monirujjaman, lecturer in English, Rangpur Mahila College, and I have come here for taking classes on first paper today and watching on the blackboard unit 14. Actually I will discuss today on first paper. You know, there are 15 units in the first paper, and I will discuss today unit 14, lesson 1, now lesson 3, the legend of Ghazi. The legend of Ghazi. You know, this chapter, this lesson is very important and has been discussed about a person named Ghazi Pir, and he was very powerful, energetic and religious minded people. He came from a foreign country and spread Islam among the people beside Sundarban. আমরা জানি এবং তোমরা জানো যে আমরা আলোচনা করছি মূলত অন ফার্স্ট পেপার, এবং এই ফার্স্ট পেপারে মোট 15টি ইউনিট রয়েছে এবং লেসন রয়েছে 57টি লেসন রয়েছে। অফ দেম আই উইল ডিসকাস টুডে অনলি lesson 3, unit 14, and the name of the lesson is the legend of Ghazi. Legend of Ghazi. Legend শব্দের অর্থ হচ্ছে গল্প বা কাহিনী, গাজী কাহিনী। এবং আমি প্রথমে দেখতে পাচ্ছি যে মিথস অ্যান্ড লিটারেচার, মানে উপরে হেডলাইন যেটি সেটি হচ্ছে মিথস অ্যান্ড লিটারেচার। মিথ শব্দের অর্থ হচ্ছে পুরা কথা, অতি কথা, পৌরাণিক কাহিনী ইত্যাদি ইত্যাদি। এই মিথসকে ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে যে মিথ শব্দটি রয়েছে এই মিথ শব্দটি অ্যাকচুয়ালি রিয়াল নয়, ফ্যাক্ট নয়। রিয়ালের মানে মিথসের বিপরীত শব্দ হচ্ছে ফ্যাক্ট বা রিয়াল, মানে অরিজিনাল জিনিসটিকে তোলা হয়। কিন্তু এখানে মিথ শব্দের অর্থ যে জিনিসটি হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট এ পারসন অর সুপার হিউম্যান বিংস, সুপার হিউম্যান ইভেন্টস ইন এ সোসাইটি, এবং ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি উই আর নট বিং এবল টু ফাইন্ড, আমরা দেখতে পাই না। মানে যে ঘটনাগুলো সত্যিকার অর্থে দেখতে পাওয়া যায় না বা সত্যিকার অর্থে ঘটেনি, কিন্তু মানুষের মুখে মুখে গল্পে গল্পে লিটারেচারের মাধ্যমে, ফোক লিটারেচারের মাধ্যমে যে ঘটনাগুলি ঘটে গেছে সেগুলোকে বলা হয় মিথস অ্যান্ড লিজেন্ড। তো এই মিথস অ্যান্ড লিজেন্ড থেকে এবং মিথস এবং লিজেন্ডের উপরে মূলত এই 14 ইউনিট আলোচনা করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে দ্য লিজেন্ড অফ গাজী, হারকিউলিস, এই ধরনের প্যাসেজগুলি বা এই ধরনের গল্পগুলি এখানে আলোচনা করা হয়েছে। আমরা আজকে আলোচনা করবো যেটি সেটা হচ্ছে ইউনিট 14, লেসন 3, এবং নেম অফ দ্য প্যাসেজ ইজ দ্য লিজেন্ড অফ গাজী, এবং এই গাজী নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি এবং তোমরাও জানো, আমি আশা করব যে তোমরা বাড়িতে অলস সময় নষ্ট না করে পড়ালেখা করবে এবং কাজে লাগাবে। যদি ইফ ইউ রিড, study more, you must be able to make a good result and be able to get admitted in a recognized university. যদি লেখাপড়া করো, আর লেখাপড়া না করলে তো কিছুই নেই। হ্যাঁ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস মস্তিষ্ক সত্যিকার অর্থে শয়তানের কারখানা। তুমি কাজ করবে না, যে কোনো একটা খারাপ চিন্তা তোমার মাথায় ঢুকবে। এই জন্য আমাদেরকে সর্বদাই কাজ করতে হবে, সর্বদাই লেখাপড়া করতে হবে। তোমরা জানো এই প্যাসেজটির মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে লিজেন্ড অফ গাজী, মানে গাজী পীরের কাহিনী। কে ছিল সেই গাজী? এই গাজী এসেছিল বিদেশ থেকে বা ফরেন কান্ট্রি থেকে, অ্যান্ড স্প্রিড ইসলাম এবং দ্য পিপুল বিসাইড দ্য সুন্দরবন। এই সুন্দরবনের আশেপাশে এলাকাতে তিনি ইসলামের প্রচার করেছিলেন। অ্যান্ড হি ওয়াজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড এনার্জেটিক, হি হ্যাড মিরাকেলস, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকেলস। অ্যাকচুয়ালি এই প্যাসেজটির আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিরাকেলস নিয়ে। মিরাকেলস হচ্ছে অলৌকিক ঘটনা, হুইচ আর নট পসিবল ফর এনি পার্টিকুলার ম্যান, যেগুলো মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। সুপার হিউম্যান বিং, সুপার হিউম্যান ইভেন্টস অর ফেনোমেনন, এগুলোকে বলা হয় মিথস। এই গাজী পীর ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। অলৌকিক বলতে তার যে ক্ষমতাগুলো সাধারণ মানুষের থাকা সম্ভবপর নয়। যেমন এখানে আমরা বলতে পারি যে মিরাকলসগুলো, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তিনি ছিলেন অলৌকিক বা তার ছিল অনেকগুলো অলৌকিক ক্ষমতা। তার মধ্যে দেখো যে প্রথমটি আলোচনা, হি could supposedly calm the dangerous animal and make them docile. ডেঞ্জারাস মানে কি? বিপজ্জনক যে অ্যানিমালগুলো, পশুগুলো থাকতো তাদেরকে তিনি কী করতে পারতেন? কাম শব্দের অর্থ শান্ত করা, প্যাসিফাই, শান্ত করা, তাদেরকে শান্ত করতে পারতেন। এই শান্ত করতে পারতেন। অ্যান্ড মেক দেম ডসিল, ডসিল শব্দের অর্থ হচ্ছে অনুগত হয়ে যাওয়া, পোষ্য হয়ে যাওয়া।
যেমন পেট অ্যানিম্যাল হিসেবে যে আমরা কুকুরকে দেখতে পাই, পোষ্য হয়ে যায়, যা কিছু বলে মালিক তাই করে, এটাকে বলা হচ্ছে ডসিল। তো তিনি বলা হয়েছে এখানে যে হি কুড সাপোজ কাম দ্য ডেঞ্জারাস অ্যানিম্যাল অ্যান্ড মেক দেম ডসিল, তাদেরকে শান্ত করতে পারতেন এবং নিয়ন্ত্রণে রাখতে পারতেন। এবং আরও দেখা যায় হি ইজ depicted in pot or skull painting riding a fierce looking Bengal tiger, a snake in his hand but no apparent danger। তাকে আরও দেয়, তার অলৌকিক ক্ষমতা হচ্ছে কি, একটা হিংস্র প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারতেন, তার বশীকরণ রাখতে পারতেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, তাকে স্কুল আর পথ পেন্টিংয়ে মানে আঁকাআঁকির যে কাগজগুলো রয়েছে, সে কাগজগুলোতে আঁকাআঁকির যে ছবিগুলোতে সেখানে দেখতে পাওয়া যায় যে হি ইজ ডেপিক্টেড, তাকে আঁকা অবস্থায় দেখতে পাওয়া যায় রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, একটা যে ভয়ঙ্কর, ফিয়ার্স শব্দের অর্থে বলছে ভয়ঙ্কর, হিংস্র, এই হিংস্র বাঘের উপরে তিনি চড়ে বেড়াতেন। এ স্নেক ইন হিজ হ্যান্ড, তার সাথে একটি সাপ থাকতো, বাট নো অ্যাপারেন্ট ডেঞ্জার, মানে স্পষ্টত কোনো বিপদে তিনি সম্মুখীন হতেন না। এবং আরও দেখতে পাওয়া যায় এটা দ্বিতীয় নম্বর মিরাকলস। তৃতীয় নম্বর মিরাকলস, হি অলসো ফট এগেনস্ট ক্রোকোডাইলস, তিনি কুমিরের সাথে যুদ্ধ করতেন। কেন কুমিরের সাথে যুদ্ধ করার কারণটি হচ্ছে এটাই যে এলাকা, যে সুন্দরবনে যে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, ক্যানলস রয়েছে কিংবা দেখা যাচ্ছে খালবিল রয়েছে, সেই এলাকাগুলিতে মানুষেরা যখন হোয়েনএভার দে ওয়েন্ট টু কাল্টিভেট দেয়ার ল্যান্ডস অ্যাট দ্যাট টাইম দ্য ক্রোকোডাইলস অ্যাটাক দেম, মানে তাদেরকে আক্রমণ করতো, কুড অ্যাটাক দেম, তাদেরকে আক্রমণ করতো। অ্যাট দ্যাট টাইম দে কাম টু দ্য বা দে কুড কাম টু গাজীপুর ফর প্রোটেকশনের জন্য যখন আসতো তখন কী করতো, হি মানে ফট এগেন্স্ট দ্যাট ক্রোকোডাইলস, ওই ক্রোকোডাইলসগুলো তিনি সাথে যুদ্ধ করতেন ফর প্রোটেক্টিং দেম, তাদেরকে রক্ষা করার জন্য। এবং বলা হয়েছে ওই প্যাসেজটিতে বলা হচ্ছে যে তিনি তাদেরকে বসবাসে, হি গেভ দেম চান্স ফর লিভিং দ্যাট কিংবা লিভিং অর ডুয়েলিং ইন দ্যাট প্লেসেস, ওই জায়গাগুলিতে, ইন দোজ প্লেসেস, ওই জায়গাগুলিতে বসবাস করার তিনি সুযোগ করে দিতে পারতেন। এবং এভাবে তিনি তাদেরকে চাষাবাদ করার সুযোগ দিতেন, যে গিভ দেম চান্স ফর কাল্টিভেটিং দেয়ার ল্যান্ডস, যদি কাল্টিভেটিং দেয়ার ল্যান্ডস করার সুযোগ না দিতেন তাহলে হি কুড নট বি এবল টু কাল্টিভেট দেয়ার অ্যান্ড আর্ন দেয়ার লিভলিহুড, তাদের জীবিকা নির্বাহ করতে পারতেন না। এই জন্য তারা কী করতো, এই বিপদ থেকে বাঁচার জন্য ওয়েন্ট টু গাজীপুর ফর প্রোটেকশন, রক্ষার জন্য তারা যেত। এবং অনলি ফর দিস রিজন হি অলসো ফট এগেনস্ট ক্রোকোডাইল ফর প্রোটেক্টিং দ্য ভিলেজার্স অ্যান্ড গিভ দেম চান্স ফর কাল্টিভেটিং দেয়ার ল্যান্ডস ফর দেয়ার লিভলিহুড, তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের সুযোগ করে দিতেন। এগুলো হচ্ছে তার মিরাকেলস। এবং আরও বলা হচ্ছে যে ফর হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, বলছে তার সজাগ এবং সতর্ক দৃষ্টির কারণে যতগুলো প্রেডিটরি মানে অ্যানিমালস হ্যাভ বিন কেপ্ট টু হিজ বাউন্ড, তার সীমানার মধ্যে থাকতেন। তার মানে তিনি সতর্ক সজাগ দৃষ্টির কারণে যতগুলো হিংস্র প্রাণী, বলছে প্রেডিটরি অ্যানিমালস, মানে যেগুলো শিকারী প্রাণী, বাঘ, সিংহ, এই সমস্ত পশুগুলো তার সীমানার মধ্যে কেপ টু হিজ বাউন্ড, মানে তার সীমানার মধ্যে, মানে তাকে অতিক্রম করে কোনো কাজ করার শক্তি থাকতো না। এবং এখানে বলা হয়েছে দ্য লিজেন্ড অফ গাজী অথবা দ্য স্টোরি অফ গাজী হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার as well as art and has been performed in indigenous theatres। এবং লাস্টে বলা আছে in fact some Gajir skull pot paintings are the collection of the British Museum। এই হচ্ছে প্যাসেজ। এই প্যাসেজটিতে বেশি আলোচনার কিছু নেই। এই প্যাসেজটিতে কয়েকটি লাইন রয়েছে এবং লাইনগুলো সবগুলোই গুরুত্ব, সবগুলোর মিলে আমরা যে প্যাসেজটি আলোচনা করবো সেই প্যাসেজটি হচ্ছে, এই প্যাসেজটির বিষয়বস্তু হচ্ছে দ্য লিজেন্ড অফ গাজী, গাজীর গল্প বা গাজীর কাহিনী অথবা পৌরাণিক কাহিনীতে যে গাজীর গল্পগুলো, এগুলো সত্যিকার অর্থে কিন্তু ঘটনা ঘটেনি, কিন্তু এগুলো লিটারেচারের মাধ্যমে, ফক লিটারেচারের মাধ্যমে কিংবা আঁকাআঁকির মাধ্যমে অথবা দেখা যাচ্ছে স্কল পেন্টিংয়ের মাধ্যমে সেভ রয়েছে এবং এখনও ব্রিটিশ মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। এখন বলাই হচ্ছে সাম গাজীর স্কল পথ অর স্কল পেন্টিং আর দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম, তার মানে ব্রিটিশ মিউজিয়ামে এখনও দেখতে পাওয়া যায়। তো এই ঘটনাগুলো সত্যিকার অর্থে কোনোদিন ঘটেছে কিনা জানি না, যেহেতু আগেই বলেছি মিথ অ্যান্ড লিটারেচার। মিথ শব্দের অর্থে পৌরাণিক কাহিনী, অতি রঞ্জিত কথা, অতি কথা, রূপকথা,
সুতরাং আর এবং লিটারেচার মানে তো সাহিত্য, তার মানে অতি কথার যে সাহিত্যগুলো সত্যিকার অর্থে ঘটেনি, কিন্তু মানুষের কথার মাধ্যমে, ফক লিটারেচারের মাধ্যমে, আঁকাআঁকির মাধ্যমে কিংবা ইন্ডিজিনাস থিয়েটারে অভিনয় করার মাধ্যমে এগুলো সংরক্ষিত রয়েছে। এমনই একজন ব্যক্তি, তার নামই হচ্ছে গাজী পীর। এবং আমি বলেই দিলাম, গাজী পীর সত্যিকার অর্থে হি ওয়াজ এ মুসলিম সেন্ট অ্যান্ড স্প্রেড ইসলাম অ্যামং দ্য পিপল বিসাইড সুন্দরবন। সুন্দরবনের আশেপাশে তিনি ইসলামের দাওয়াত করতে দিয়েছিলেন। এবং হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী, এবং অলৌকিক ক্ষমতার অধিকারগুলো আমি একে একে বললাম, তার মধ্যে আমি আবার বলে দিচ্ছি। হি কুড কাম দ্য ডেঞ্জারাস অ্যানিম্যাল অ্যান্ড মেক দেম docile. Number 2, he is usually depicted riding a fierce looking tiger, a snake in his hand, but no apparent danger. Number 3, he also fought against crocodiles. Number 4, he could give the chance for cultivating their lands and earn their livelihoods. এগুলো হচ্ছে তার মিরাকলস। মিরাকল শব্দটা হচ্ছে অলৌকিক ঘটনা, যে সাধারণ মানুষের পক্ষে যে কাজগুলো করা ইম্পসিবল, তিনি সে কাজগুলো করে দেখিয়েছিলেন। এই হচ্ছে টোটাল গাজী পীরের ঘটনা। আর এটুকুনি হচ্ছে ঘটনা। তো এই গাজী পীরের ঘটনার সাথে শুধু এগুলো বললে হবে না। গাজী পীর এই প্যাসেজটিকে আমাদেরকে মানে বাই টার্নস উই হ্যাভ টু স্টাডি, আমাদেরকে বেশি বেশি করে গবেষণা করতে হবে, বেশি বেশি করে কালচার হবে, তাহলে উইল বি এবল টু গিভ দ্য আনসার। আর এই প্যাসেজ থেকে আমাদের কোশ্চেন হবে মূলত নাম্বার 1 এ multiple choice, 5 B question, 10 number 2 flow chart, 10 and number 3 summary. 10 total 35 we can get common from this passage. Number 1 multiple choice, তুমি যদি ভালো করে প্যাসেজটি বেশি বেশি করে পড়ো তাহলে মাল্টিপল চয়েস মানে কি শর্ট কোশ্চেন। আমরা যখন বলতে পারি যে এখানে আমরা যদি ছোট্ট একটা বলি যে হু ওয়াজ গাজী পীর, অথবা গাজী পীর ওয়াজ এ ড্যাশ সেন্ট, গাজী পীর ওয়াজ এ ড্যাশ সেন্ট, ওখানে আছে মুসলিম, হিন্দু, খ্রিস্টিয়ান, বৌদ্ধ, তাহলে তোমাকে শুধুমাত্র এ নাম্বার দিয়ে অথবা বি নাম্বার দিয়ে শুধু লিখতে হবে মুসলিম সেন্ট, তাহলে ইউ উইল গেট 1 মার্ক বা ইউ উইল বি এবল টু অবটেন 1 মার্ক। কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের হতে পারে। হু ওয়াজ গাজী পীর, হাউ ডিড হি সেভ দ্য পিপুল, হোয়াই ডিড হি ফাইট এগেনস্ট ক্রোকোডাইলস, তারপরে হতে পারে হাউ ডিড হি ম্যানেজ দ্য ডেঞ্জারাস অ্যানিমালস অ্যান্ড প্রেডিটরি অ্যানিমালস। এই কোশ্চেনগুলো বিভিন্ন সময় আসতে পারে। এবং হোয়ার ডিড হি স্প্রেড ইসলাম অ্যামং দ্য পিপুল, এভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তাই এই কোশ্চেনগুলোর উত্তর আমাদেরকে 2টা পয়েন্টে দিতে হবে। অযথা কোনো উত্তর দেওয়া যাবে না, শুধুমাত্র দিতে হবে। যেমন হু ওয়াজ গাজী পীর, তাহলে তোকে হু গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট। হোয়ার ডিড হি স্প্রেড ইসলাম, কোথায় তিনি ইসলাম পৌঁছে দিয়েছিলেন, তাহলে কী করতে হবে অ্যামাং দ্য পিপল বিসাইড দ্য সুন্দরবন, সুন্দরবনের আশেপাশে তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। তাহলে এভাবে আমাদেরকে মোট কোশ্চিন থাকবে 5টি। এই 5টি কোশ্চেনের 2 মার্ক করে 10 মার্কের কোশ্চেনের আনসার দিতে হবে। নাম্বার 3 ফ্লো চার্ট, আমি আলোচনা করেছিলাম আই ডিসকাস দ্য বিফোর ক্লাস, কিংবা দেখা আছে প্রিভিয়াস ক্লাসে আই হ্যাড ডিসকাস ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম ফ্লো চার্ট লেখার জন্য আমাদের কয়েকটি পদ্ধতি উই হ্যাভ টু ফলো। নাম্বার 1 যেমন হতে পারে যে ক্যারেক্টারিস্টিক, নাম্বার 2 চাইতে পারে জিরান প্রসেস, নাম্বার চাইতে পারে ইনফিনিটিভ, নাম্বার 4 চাইতে পারে প্রেডিকেটিভ ওয়ে কিংবা প্রেডিকেটিভ সিস্টেম। তার মানে এভাবে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। যেমন চারিত্রিক বৈশিষ্ট্য জানতে চাইলে শুধুমাত্র চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন গাজী পীর, তবে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র চরিত্রের উপর লেখা হয়। এই জন্য আমাদের ফার্স্ট পেপারে মোট 8 থেকে 10টি প্যাসেজ রয়েছে কোনো ব্যক্তিকে নিয়ে। এই ব্যক্তিগুলোর উপরে সাধারণত এই ক্যারেক্টারিস্টিক চাইতে পারে, যেমন শেখ মুজিবুর রহমান, যেমন নেলসন ম্যান্ডেলা, যেমন স্টোরি অফ শিল্পী, যেমন অ্যামারিগো, যেমন চাইতে পারে জুহি চাওলা, কিংবা দেখা চাইতে পারে ভ্যালেন্টিনা তেরস্কোভা, তারপর হতে পারে গাজী পীর, হারকিউলিস, মার্টিন লুথার কিং। এই সমস্ত প্যাসেজগুলি যেহেতু ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেই প্যাসেজগুলিতে আমরা চরিত্র সম্পর্কে জানতে পারতাম। তবে সবচাইতে বেশি কোশ্চিন হয় জেরান্ড সিস্টেমে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো আমি আলোচনা করেছিলাম, আশা করি ওই আলোচনা থেকে শিখে নিলে আমার মনে হয় সবচেয়ে উপকার পাওয়া যাবে। তারপর লাস্ট হচ্ছে সামারি রাইটিং। এই সামারি রাইটিংয়েরও আমরা বলতে পারি যে একটা সামারি লিখতে গেলে আমাদেরকে 3টি পদ্ধতি উই হ্যাভ টু ফলো, কিংবা একটা সামারির 3টি পার্টস হচ্ছে 3 পার্টস অনলি এ সামারি হ্যাজ। তারপর নাম্বার 1 হচ্ছে টপিক সেন্টেন্স, নাম্বার 2
supporting sentences. Number 3, concluding or moral lesson. Moral lesson. 1 line, 5 or 6 lines, 1 line. তাহলে একটি সামারি 5 থেকে 6-7টি লাইনে লিখলে you will be able to get 10 marks. তো হয়তো বা 10 marks দিবে না, অত 9 marks at least you will get বা you will be able to obtain. তো এখানে আমরা we have to follow these 3 parts. These 3 parts. Number 1, topic sentence. Topic sentence টি হতে হবে প্যাসেজটির মৌলিক আলোচনার বিষয়বস্তু। যেমন আমি এই প্যাসেজটি আলোচনা করলাম গাজীপুরের, এই প্যাসেজটিতে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি গাজীপুর। যেমন গাজীপুর কীভাবে তিনি দমন করতে পারতেন, কীভাবে কুমিরের সাথে যুদ্ধ করতেন, তার বিষয়বস্তুগুলো কোথায় সংরক্ষিত রয়েছে, তিনি বাঘের উপরে চড়ে বেড়াতেন, মানে সমস্ত আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে কি গাজীপুর। তাহলে আমি এখানে বলতে পারি টপিক সেন্টেন্স, দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট গাজীপুর অ্যান্ড হিজ মিরাকলস। যেহেতু তার মিরাকলস নিয়ে আলোচনা, তাহলে আমি বলতে পারি দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট গাজীপুর অ্যান্ড হিজ মিরাকলস। এভাবে না দিলেও হবে, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট গাজীপুর অ্যান্ড হিজ মিরাকলস হতে পারে। তাহলে আমাদের কি টপিক সেন্টেন্স হয়ে গেল। এখন সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্স বলতে কি তাকে সমর্থনকারী সেন্টেন্স, এই টপিক সেন্টেন্সকে সমর্থনকারী সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। যেমন সমর্থনকারী সেন্টেন্স বলতে কি, যেমন আমরা প্রথমটি লিখলাম দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট গাজীপুর অ্যান্ড মিরাকলস, তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ এ মুসলিম সেন্ট অ্যান্ড স্প্রেড ইসলাম অ্যামং দ্য পিপল বিসাইড দ্য সুন্দরবনস। একটি লাইন হয়ে গেল। দ্বিতীয় নাম বলতে পারি হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী, দ্বিতীয় লাইন হয়ে গেল। তৃতীয় লাইনে আরও বলতে পারি কি, এখন ওই মিরাকলসগুলো আমরা একে একে দিতে পারি, যেমন হি কুড কাম দ্য ডেঞ্জারাস অ্যানিম্যাল অ্যান্ড মেক দেম ডসিল। এখন দ্বিতীয় লাইন আমরা আরেকটা দিতে পারি, হি ইজ ডেপিক্টেড, সাপোজলি ডেপিক্টেড রাইডিং এ ফিয়ার্স লুকিং টাইগার এ স্নেক ইন হিজ হ্যান্ড বাট নো অ্যাপারেন্ট ডেঞ্জার। লাস্টটা দিতে পারি কি, হি অলসো ফট এগেন্স্ট ক্রোকোডাইলস। তাহলে আমরা কি একটি পেলাম কি মুসলিম সেন্ট, তারপরে কি ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তারপরে 3টি মিরাকলস আমরা পেলাম, তাহলে তো 5টি লাইন হয়ে গেল। তাহলে এখানে আমরা এই সাপোর্টিং লাইনগুলো পেয়ে গেলাম। এখন লাস্টে আমরা কি করে এই কনক্লুডিং সেন্টেন্স মানে সমাপ্তকারী লাইন অথবা মোরাল লেসন, মানে এখান থেকে আমরা নৈতিক শিক্ষা কী পেলাম। তো এখানে নৈতিক শিক্ষার বিষয় এখানে কিছু নেই, আমরা এখানে কনক্লুডিং সেন্টেন্সটা আমরা বা প্যাসেজটি যে লাস্টের লাইনে তোমরা দেখতে পাবে যে ইনফ্যাক্ট সাম গাজীর পট স্কলস আর দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। এই লাইনটি যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের একটা ভালো সামারি হয়ে যাবে। তার মানে আমরা 1 লাইন নিলাম দিস প্যাসেজ হ্যাজ বিন ডিসকাস, 5টি লাইন নিলাম বা 6টি লাইন নিলাম আমরা সাপোর্টিং সেন্টেন্স, এবং লাস্টের লাইন আমরা কনক্লুডিং সেন্টেন্স, তাহলে আমার একটা ভালো সামারি হয়ে যাবে। তাহলে আমাদের একটি ভালো সামারি লেখার জন্য এই উই হ্যাভ টু ফলো দিস 3 পার্টস, তাহলে কী হবে আমাদের সামারি সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, ধন্যবাদ তোমাদেরকে এই ক্লাসটি উপভোগ করার জন্য। আশা করি আরও বেশি অধ্যয়ন করবে বাড়িতে। আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন করে জানাবে অথবা ক্লাসের মাধ্যমে জানাবে, আমরা তোমাদের সমাধান করার চেষ্টা করব। আমার বাবারও অনুরোধ করছি বাড়িতে বারবার এই প্যাসেজটি পড়ার জন্য। ইউনিট 14 লেসন 3 দ্য লিজেন্ড অফ গাজী। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ভালো থাকার আহ্বান জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।